নমস্কার। গল্পকথকৃতি শর্ট স্টোরি চ্যানেলে আজকে আপনাদেরকে শোনাব সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা এক অন্যরকম অনুভূতির গল্প, নিভৃত বেদনা। জীবনের চাকচিক্য আর বিলাসবহুল আবরণের আড়ালে কখনো কখনো সযত্নে লুকিয়ে থাকে ফেলে আসা এক অতীতের অমূল্য স্মৃতি। আমাদের আজকের গল্প এমনই এক গোপন অনুভূতির, যেখানে এক মুঠো তুচ্ছ আর সাধারণ জিনিসের মাঝেই নিঃশব্দে বেঁচে থাকে হারিয়ে যাওয়া ভালোবাসার গভীরতম সত্যি। তো চলুন শুরু করি আজকের গল্প। এ কি সর্বনেশে কাণ্ড! হ্যাঁ, মহিলা কণ্ঠের চিল চিৎকারে ঘুরে তাকায় সুমন্ত। পরক্ষণে বুঝতে পারে কি মারাত্মক বিপদ ঘটে গিয়েছে তার। কোমরে আঁচল গোঁজা কাজের মেয়েটা হাতে নেতা নিয়ে বড় বড় চোখ করে দরজায় দাঁড়িয়ে আছে। প্রাথমিক বিস্ময় কাটিয়ে নেতা ফেলে মেয়েটা এবার এগিয়ে আসছে। খোলা আলমারির দিকে পিঠ করে দাঁড়িয়ে আছে সুমন্ত, হাতে মুঠোর থেকে সামান্য বড় সাইজের কাঠের বাক্স। কি ঝাড়লে দেখি? বিচ্ছিরিভাবে জানতে চায় মেয়েটা। ততক্ষণে হাতটা পিছন করে নিয়েছে সুমন্ত। কি হলো, লুকোচ্ছ কেন? হ্যাঁ, দেখি কি নিলে? অপ্রস্তুত ভাব কাটানোর আপ্রাণ চেষ্টা করে সুমন্ত বলে, কি উল্টোপাল্টা বকছো? আমি চুরি করছি নাকি? ওরা আমাকে তো চাবি দিয়ে গেছে। চাবি দিয়েছে না ঘেঁচু? তোমাকে কতটা কি দিয়েছে সব আমার জানা আছে। মেয়েটা কথা বলতেই পারে। কলকাতা শহরের কাজের মেয়েরা যে কী সাংঘাতিক তা মোটামুটি শোনা আছে সুমন্তর। ঢিলে পড়া ব্যক্তিত্ব গুছিয়ে নিয়ে সুমন্ত বলল, তুমি তোমার কাজে যাও তো, সব ব্যাপারে নাক গলাতে এসো না। ছি 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 ছি, বৌদির বাপের বাড়ির লোক হয়ে যারা বিশ্বাস করে গোটা বাড়ি রেখে গেল তোমার জিম্মায়, তুমি কিনা তাদেরই আলমারি থেকে। ছি 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 ছি, আমি তো ভাবতাম গ্রাম ঘরের ছেলেরা একটু বিশ্বাসী হয়। এই কমেন্টটা একটু আঁতেই লাগে সুমন্তর গলায় ঝাঁঝ এসে যায়। কে বলেছে তোমাকে বৈদ্যবাটি গ্রাম? আর এলাকা তুলে একদম কথা বলবে না। বেশ করবো, বলবো, চেঁচিয়ে পাড়া মাথায় করবো এবার, তারপর পাবলিক এসে বেঁধে ধরে মারবে তোমাকে। সুমন্তর প্রায় হতবুদ্ধি অবস্থা। এই মেয়ের সঙ্গে তর্কে এঁটে ওঠা যাবে না তো। কাঠের বাক্সটা যদি এখন আলমারিতে রেখেও দেয়, এই বাচাল মেয়েটা নন্দাকে নালিশ করবেই। কি ভাবছো? কি ভাবছো? মেয়েটা এবার মিটিমিটি হাসছে, চোখে মুখে কিসের যেন অভিসন্ধি। দুপা এগিয়ে এসে বলে, মালটা নিয়ে তোমার ঘরে যাও, আমি চা নিয়ে আসছি। তারপর বাক্সটা খুলে দেখতে হবে কি কি আছে, আমারও কিন্তু হিস্সা লাগবে। খুলে যাওয়া আঁচলটা ফের কোমরে গুঁজে মেয়েটা চলে গেল। শুধু চলে গেল বলা ভুল হবে, সুমন্তর 22 বছরের বয়সে সমস্ত রেপুটেশন আঁচলে বেঁধে নিয়ে চলে গেল। পাল্লা খোলা আলমারিটা অবলা নারীর মতন দাঁড়িয়ে আছে, যার হৃদয়টা কি সুমন্তর হাতে আছে? এই বাক্সটা কি আছে? আলমারির পাল্লা ভেজিয়ে গেস্ট রুমে এসে বসেছে সুমন্ত। নন্দারা এই ঘরটাই তার জন্য নির্দিষ্ট করে গেছে। যদিও গোটা বাড়ির কোনো ঘরেই তালা দেয়নি, এটা এক ধরনের ভদ্রতা। এই সুভদ্র আচরণের জন্যই সুমন্ত এইভাবে ফেঁসে গেল। বাবা বলেন, প্রত্যেক মানুষই জীবনে অন্তত একবার চরম ভুল করে, সেই গাঁটটা পেরোতে পারলেই তাকে আর ফিরে তাকাতে হয় না নাকি? এ কি সেই ভুল? সমস্যাটা সহজে সামলানো যাবে বলে তো মনে হচ্ছে না। বয়সে সুমন্তর থেকে 3-4 বছরের ছোট হলেও এই কাজের মেয়েটা ভীষণ ধূর্ত। ইতিমধ্যেই তার প্রমাণ পাওয়া গেছে। শ্যামলা রং, তেল চকচকে চেহারা, মাথার চুলে ভুরুতে বিউটি পার্লারের ছোঁয়া। মেয়েটাকে কালই প্রথম দেখেছিল সুমন্ত। ঠিকই কাজ করে এই বাড়িতে। নন্দাই মেয়েটাকে দেখিয়ে বলেছিল, বাইরের লোক বলতে একমাত্র একেই দরজা খুলে দিও, একবেলার কাজ সেরে চলে যাবে। ঘর মুছতে মুছতে মেয়েটা তখন নিরীহ ভীরু চাউনিতে মাপছিল সুমন্তকে। ওর অভিব্যক্তি নন্দার চোখ এড়ায়নি।
খানিকটা হয়তো আশ্বস্ত করার জন্যই বলেছিল, বুঝলি জবা, এই দাদা কিন্তু খুব লাজুক, ঠিকঠাক খাওয়া দাওয়া করছে কি না তোকেই লক্ষ্য রাখতে হবে। তুই যখন আসবি একবার অন্তত চা কফি করে দিবি দাদাকে, অন্য সময় কি করবে কে জানে। আমি তো ফ্রিজে রান্নাঘরের তাকে সব গুছিয়ে রেখে যাব। জবাও ভিজে বেড়ালের মতো মাথা হেলিয়েছিল। এখন সেই মেয়েটাই মৌকা বুঝে বাঘিনী হয়ে উঠেছে। ভুলটা কিন্তু ঠিক সুমন্তর না, সে অতি সাবধানী, হয়তো সেই কারণেই এইভাবে ফেঁসে গেল। ঘণ্টাখানেক হয়েছে নিজেদের গাড়িতেই দীঘা বেড়াতে গেল নন্দা আর ওর বর। 4 দিনের ট্যুর, আর বাড়ি পাহারা দেবে সুমন্ত। দায়িত্বটা সে যেচে নেয়নি, এক প্রকার চাপিয়েই দিয়েছে নন্দা, যেমনটা বিয়ের আগে করত। আবদারের সঙ্গে অভিমানটা এত সুন্দর মেশাতে জানে নন্দা, এড়ানো বড় কঠিন হয়ে পড়ে। শুধু একবারই ভীষণ গুরুত্বপূর্ণ সময়ে নন্দাকে এড়াতে সমর্থ হয়েছিল সুমন্ত। সেদিন অবশ্য নন্দা আবদার করেনি, জোর খাটিয়েছিল। সেসব এখন অতীত। নন্দা ফিরে এসেছে ওর আগের অভিব্যক্তিতে, যার ধার এখনও এতটুকু কমেনি। নয়তো কি করে সুমন্ত রাজি হয়ে গেল যোধপুর পার্কের মতন অভিজাত এলাকার একটা গোটা বাড়ি পাহারা দিতে? আবাল্য মফস্বলের ছেলে সে। যোধপুর পার্ক এলাকাটা কোথায় তাই জানতো না। কালই প্রথম এসেছিল ঠিকানা খুঁজে নন্দাদের বাড়ি, আর এসেই এই রকম গুরুদায়িত্ব। নন্দার বাপের বাড়ি বৈদ্যবাটিতে, সুমন্তদের বাড়ির 4টে বাড়ি পরেই। নন্দার মা যখন শুনলেন সুমন্ত কলকাতায় যাচ্ছে, এবার থেকে ওখানেই থাকবে, একটা কাজ চাপিয়ে দিলেন কাঁধে। নন্দার ঠিকানা আর একটা ঝোলা মতো ব্যাগ দিয়ে বললেন, নন্দা ফোন করলেই তোর কথা জিজ্ঞেস করে, মাঝে মধ্যে যাস কিন্তু ওদের বাড়িতে। আর এই যে এই ব্যাগটা তাড়াতাড়ি দিয়ে দিস তো, খাবার জিনিস আছে। ফোনে খোঁজ নেবার ব্যাপারটা নির্জলা মিথ্যে। বিয়ের পর 2বার নন্দার মুখোমুখি হয়েছে সুমন্ত। 2বারই জানত যে আচরণ সে নন্দার প্রতি করেছে সম্পর্কটা ঠিক থাকার কথা নয়। কাকিমা মেয়ের বাড়ির জিনিস পাঠাবেন বলে ছলনার আশ্রয় নিয়েছিলেন। সুমন্ত কিছু মনে করেনি। তারও যে একবার নন্দাকে দেখার ইচ্ছে হচ্ছিল না তা নয়। ন্যায্য কারণে সে যদি নন্দার সামনে দাঁড়ায় তাহলে তো এড়াতে পারবে না। কাল যাদবপুর ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে সুমন্ত। ইংলিশে মাস্টার্স করবে, থাকবে যাদবপুরেই এক আত্মীয়ের বাড়িতে। সেখানে না গিয়ে সে প্রথমে চলে আসে যোধপুর পার্কে। নন্দার অ্যাটিটিউড যেমনটা হবে ভেবেছিল, এখানে এসে দেখে তার উল্টো। কাঁপা হাতে বেল টিপেছিল সুমন্ত। দরজা খোলার পর নন্দার চোখে মুখে সে কি অপূর্ব উচ্ছ্বাস। খপ করে সুমন্তর হাত ধরে টেনে নিয়ে এলো ভিতরে। অরিন্দম দা মানে নন্দার বর বসেছিল ড্রয়িং রুমের সোফায়। নন্দা বলল, এই দেখো কে এসেছে। সুমন্ত, আমার বন্ধু, এক পাড়াতেই থাকি। আরে সুমন্ত, আরে বাবা, অত আলাপ করাতে হবে না তোমাকে, বিয়ের দিন তো কত গল্প হলো। তোমার মনে আছে? নন্দার গলায় বিস্ময় মেশানো প্রশস্তি। দুজনেই পাকা অভিনেতা। সুমন্তর এক হাত নন্দার হেফাজতে, কাঁধে নিজের ব্যাগের মধ্যে কাকিমার পাঠানো ঝোলা। পর্যায়ক্রমে স্বামী স্ত্রীকে অবাক চোখে দেখে যাচ্ছিল সুমন্ত। ওদের বিয়ের অনুষ্ঠানে সুমন্ত তো যায়নি। কত আর কথা হলো। সোফা ছেড়ে উঠতে উঠতে অরিন্দমদা বললেন, যাক, আমাদের প্রবলেম তাহলে সলভড। 4টে দিন সুমন্ত এই বাড়িতেই থাকবে। ট্রিপটা তাহলে আমাদের আর ক্যান্সেল হলো না। প্রতিরোধের কোনো সুযোগ না দিয়ে স্বামী স্ত্রী নিজেরাই ঠিক করে ফেলল এই কটা দিন বাড়ির কেয়ারটেকার সুমন্ত। অন্য কার ওপর যেন দায়িত্বটা দেওয়া হয়েছিল সে ডুবিয়েছে। সেই মুহূর্তে ভীষণ রাগ হয়েছিল নন্দার ওপর। কলকাতায় এসে কেমন ওপর চালাক হয়ে গিয়েছে। স্বার্থের কারণে সব অভিমান ধুয়ে জল। জোর করে ঝামেলা এড়াতে পারত সুমন্ত, কিন্তু তারও যেন একটু লোভ হচ্ছিল পরখ করতে যে কত সুখে আছে নন্দা। ড্রয়িং রুমে বসেই টের পেয়েছিল এই বাড়ির বৈভব। বুক তার ছমছম করছিল ভেবে, নন্দার মতন সৌভাগ্যবতীকে কোন দুঃসাহসে
কোনো দুর্বল মুহূর্তে নিজের জীবন সঙ্গিনী করার কথা ভেবেছিল সে। অবশ্য এটাও মানতে হবে, সুমন্তর মতন বিবেচক প্রেমী খুব কম দেখা যায়। সমবয়স্ক প্রেমিকার সুপাত্র জোগাড় হতেই সে সরে আসে। বিয়ের পর এই 3 মাস পুরোপুরি আড়ালে ছিল। কালই প্রথম দেখা করতে আসা। আশঙ্কা ছিল অনেক, সুমন্তকে দেখেই হয়তো তাড়িয়ে দেবে নন্দা, অথবা নিভৃতে কাঁদবে। কিন্তু কোথায় কি, কে যেন ডাস্টার দিয়ে নন্দার মুখ থেকে মুছে দিয়েছে বিগত প্রেমের স্মৃতি। আর্থিক সচ্ছলতা নাকি অরিন্দমদার ভালোবাসা এর জন্য দায়ী, সেটা জানতেই কদিন নন্দার সুখের ভুলভুলাইয়ার মধ্যে থাকতে চেয়েছিল সুমন্ত। এখন নিজেই পথ হারিয়ে ফেলেছে। ভুল তার একটাই, নন্দারা বেরিয়ে যাওয়ার পর সে ঢুকেছিল নন্দার লিভিং রুমে। এসি বসানো ঘর, ঝাঁ চকচকে সব ফার্নিচার। আলমারিটা দেখে মনে হয়েছিল চাবি দিয়েছে তো। হ্যান্ডেলে যেই হাত দিয়েছে ঝপ করে নেমে গেল। নির্ঘাত ভুলে গেছে লক করতে। খুলে যখন গেছেই দেখাই যাক আলমারির অন্দরমহলের প্রাচুর্য। নেহাতি নিষ্পাপ কৌতূহল। পাল্লা খোলার পর জামা কাপড়ের আড়াল থেকেই উঁকি মারছিল একটা কারুকাজ করা বাক্স। এমনি জাস্ট হাতে নিয়েছিল সুমন্ত, আর তখনই বজ্রপাত, জবার সেই পিলে চমকে দেওয়া চিৎকার। কাঠের বাক্সটা এখন বিছানার মাঝখানে। ওটার দিকে তাকিয়ে ভেতরে কি কি থাকতে পারে তারই একটা সম্ভাব্য তালিকা করছে সুমন্ত। জিনিসটার আয়তন খুব কম, তালিকা বেশি লম্বা হওয়ার কথা নয়। হিরে থাকতে পারে জানো তো। ফের চমকে তাকায় সুমন্ত। জবার গলা, তবে আগের মতো নয়, এখন খানিকটা অভ্যস্ত হয়ে পড়েছে। আচ্ছা, এই মেয়েটা কি ওর মনের কথা পড়তে পারে? ট্রেতে চা ছাড়াও আরও কিছু প্লেটে করে নিয়ে এসেছে জবা। বিছানায় ট্রে নামিয়ে বলল, ব্রেকফাস্ট বানিয়ে নিলাম, হেব্বি খিদে পেয়ে গিয়েছিল। খেতে খেতে ধীরে সুস্থে বাক্সটা খোলা যাবে। বিছানায় উঠে গুছিয়ে বসল জবা। বলল, নাও এবার তাড়াতাড়ি খোলো তো। কি সাবলীল ভঙ্গি! এত বড় একটা অপরাধ ঘটতে চলেছে, কোনো তাও পুত্তাপ নেই। মুখে একটা স্যান্ডউইচ পুড়ে জবা ফের বলল, কি হলো কি, ভ্যাবলার মতন তাকিয়ে রইলে যে? এই তো যন্ত্র এনেছি। জবা ট্রে দেখায়, সেখানে সবজি কাটার ছুরি। নিজেকে স্টেডি করার চেষ্টা করে সুমন্ত। মেয়েটা তো বড্ড পেয়ে বসেছে। চায়ের কাপ তুলে চুমুক দিয়ে সুমন্ত বলে, বাক্সটা আমি খুলব না। আচ্ছা, ওটা নিয়ে বাড়ি যাবে ভেবেছ? না, কোথাও যাব না। নন্দা ফিরলে যা ঘটেছে আমি সব বলবো। কি বলবে? আলমারিতে চাবি দেওয়া ছিল না, হ্যান্ডেলে হাত দিতেই খুলে গেল। তখন বৌদি যদি বলে হ্যান্ডেলে হাত দিয়েছিলে কেন? আর যদি বা বলে আলমারি খুলে বাক্সটা বার করার কি দরকার ছিল? অকাট্য যুক্তি। মাথা নামিয়ে চা খেয়ে যাচ্ছে সুমন্ত। মেয়েটার বুদ্ধি সত্যি বেশ ভালো। বেচারির কপাল খারাপ, ভুল পরিবেশে বড় হয়েছে। কি ভাবছো বলো তো এত? তাড়াতাড়ি খোলো না। আমি দেখেছি বৌদি বেরোনোর সময় সোনার মফ চেনটা খুলে রাখলো। আমার তো মনে হচ্ছে এটাতেই রেখেছে। আরও অনেক কিছু আছে। বৌদিদির প্রচুর গয়না, এসব পরে আজকাল কেউ বেরোয় না তো। হায় কপাল, কার মুখে কি ডায়লগ! সুমন্ত এবার বেশ জোর দিয়ে বলল, আমি পারবো না খুলতে, বললাম তো। খোলার হয় তুমি খোলো। ইল্লি আর কি, আমি কি এত বোকা ওই বাক্সে হাত দিয়ে কেস খাবো? তোমার হাতের ছাপ ওটাতে যখন আছে, তুমিই বাকি কাজ করবে। আমি চাই মালের হাফ, ব্যাস। হয়তো স্কুলের গণ্ডিও পেরোয়নি মেয়েটা, তাতেই সুমন্তর মতন ভালো স্টুডেন্টকে কোন ঠাসা করে ফেলেছে। জবা যে অচিরেই অপরাধ জগরের মক্ষী রানী হয়ে উঠতে যাচ্ছে, সুমন্ত ভালোভাবেই টের পায়। কিছুটা মরিয়া হয়ে বলে ওঠে, জবা, তুমি বিশ্বাস করো, চুরি করার কোনো ইন্টেনশন আমার ছিল না। আমি তো এমনিই জাস্ট। বুঝেছি, লোভ আছে, সাহস নেই। প্রথমবারের কাজ তো, ঠিক আছে। আজ দুপুরটা সময় দিচ্ছি, মাথা ঠান্ডা করে নাও। বিকালে আসবো, তখন যদি কোনো পায়তারা মারতে দেখেছি, পাড়ার লোক জোগাড় করে ফেলবো এক ডাকে।
বলতে বলতে বিছানা থেকে নেমে দাঁড়িয়েছে জবা। ফের বলে, আর এর মধ্যে যদি পালানোর কথা ভেবেছ, নিজের বিপদ নিজেই ডেকে আনবে। এ পাড়ায় ফাঁকা বাড়িতে তালা মারা চোরের বাড়িতে মাল পৌঁছে দেওয়ার সমান, বুঝলে? সব কিছু লুট হয়ে যাবে। বাক্সটা ঝাড়ার জন্য কেস তো খাবেই, অন্যের চুরির দায়ও নিজেকে নিতে হবে। কথা শেষ করে দরজার কাছে চলে গেল জবা। হঠাৎ কি যেন মনে পড়তেই বলে উঠল, আর হ্যাঁ, যদি নিজের বাড়ি না ফিরে গা ঢাকা দিয়ে থাকবে ভাবো তো খুব ভুল করবে। কলকাতার পুলিশকে তো চেনো না, অর্ডার পেলে লাদেনকেও মনুমেন্টের সামনে দাঁড় করিয়ে দিতে পারে। হুমকির চোটে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে সুমন্তর। দুলকি চালে জবা ঘর ছেড়ে বেরিয়ে যায়। কি ভীষণ প্রত্যয় মেয়েটার। আসলে ও বুঝে গেছে সুমন্তর দৌড়। আত্মসমর্পণ করতেই হবে। সময় দিল মানসিক প্রস্তুতির। সুমন্তর মনে পড়ে সেই সন্ধ্যের কথা। মন্দির বাড়ির ঘাটে দেখা করতে এলো নন্দা। প্রায় 1 মাস পর দেখা। নন্দা ওর বন্ধু মারফত খবর পাঠিয়েছিল। সুমন্ত জানত নন্দা কী বলবে। দুঃসংবাদটার জন্য মনে মনে প্রস্তুতি ছিল সে। তাই তখন নন্দাকে এড়িয়ে চলছিল। আন্দাজ মিলে গিয়েছিল। নন্দা বলল ওর বিয়ে ঠিক হয়ে গিয়েছে। নন্দা ভীষণই সুন্দরী। বিয়ে ফাইনাল দেওয়ার পর থেকে বাড়িতে দেখাশোনা শুরু হয়। কথাটা সুমন্তর কানে দিয়েছিল নন্দা। মনে প্রচণ্ড শখ খেলেও সুমন্ত উপর ছিল নির্বিকার। বলেছিল, এটা তো হওয়ারই কথা। আমরা সমবয়সী, একে অপরকে ভালোবাসার গোড়া থেকেই জানতাম যে সমস্যাটা আসবে। আমার পক্ষে তো এখন বিয়ে করা সম্ভব না নন্দা। তখনকার মতন জোড়াজোড়ি করেনি নন্দা। সত্যি বলতে কি, সুমন্ত যেহেতু জানত যে সম্পর্কটা একদিন এইভাবেই শেষ হবে, তাই প্রেমের মাঝে শরীরকে কখনো আসতে দেয়নি। উদ্দেশ্য ছিল অন্য কাউকে বিয়ে করতে গিয়ে নন্দার মনে যেন কোনো অপরাধবোধ না আসে। কিন্তু সমস্ত ক্যালকুলেশন লণ্ডভণ্ড করে সেদিন সন্ধেবেলা মন্দির বাড়ির ঘাটে সুমন্তর বুকের কাছে টি-শার্ট খামচে নন্দা বলেছিল, তুমি কিছু একটা করো, এখনই চলো আমাদের বাড়ি। আমি এখনো পর্যন্ত কোনো পাত্রপক্ষের সামনে বসিনি। কখন যে লুকিয়ে কারা আমায় পছন্দ করে গেল জানতেই তো পারলাম না। এইবার পাত্র দেখতে আসবে। আমি কি করব বলো তো? সবে বিয়ে ফাইনাল দিলাম, চাকরি দূরস্থ। কি বলবো তোমাদের বাড়ি গিয়ে? তুমি বলবে তুমি আমাকে ভালোবাসো, চাকরি পেলেই তুমি বিয়ে করবে। ব্যাস, তাহলেই তোমার গার্জিয়ানরা আমাকে মেনে নেবেন। ওরা বোঝেন না চাকরি কোনো গাছের ফল নয়? বোঝেন সবই। আমি এটাও বুঝিয়ে দিতে চাই তাদের মেয়ে একজনকে ভালোবেসে বসে আছে। সম্বন্ধ করতে গিয়ে তারা যেন দুবার ভাবেন। এরপরেও নন্দাদের বাড়ি যেতে রাজি হয়নি সুমন্ত। বলেছিল, আমার অনিশ্চিত ভবিষ্যতের সঙ্গে আমি তোমাকে জড়াবো না নন্দা। কোন অধিকারে জড়াবো বলো তো? কাউকেই কোনো কথা দিতে আমি পারবো না। তুমি যদি আমার জন্য অপেক্ষা করতে চাও, নিজের দায়িত্বে করো। স্থির হয়ে সুমন্তর দিকে খানিকক্ষণ তাকিয়েছিল নন্দা। তারপর শুধু একটাই কথা উচ্চারণ করল, কাপুরুষ একটা, বলে হনহন করে হাঁটা দেয়। অবশেষে একদিন সারা পাড়া জুড়ে কেঁদে বেড়ালো সানাইয়ের সুর। নন্দার বিয়ে হয়ে গেল। সুমন্ত শুনল বর দেখতে শুনতে বেশ ভালো। নন্দার থেকে বছর 6-7 বড়। খুব একটা বেমানান লাগছে না। ভদ্রলোক কেমিক্যাল ইঞ্জিনিয়ার, নিজের কেমিক্যাল ফ্যাক্টরি আছে। ব্যবসা খুবই ভালো চলে। কতটা ভালো সেটা তো এই বাড়িতে এসেই বুঝতে পারছে সুমন্ত। দুধসাদা মার্বেলের বাথরুম, বিশাল বাথটব, ডিজাইন করা কল, শাওয়ার, বারবার স্নান করতে মন চায়। সুমন্ত শুনেছে নন্দা বাপের বাড়ি গেলে এখন এসি গাড়িতে যায়। গাড়ি আজকাল অনেকেই কেনে, সহজে লোনও পাওয়া যায়। এই বাড়িতে এসে দেখল নন্দাদের আবার 2টো গাড়ি। একটায় ওরা বেড়াতে যায়, অন্যটায় নন্দার বর ফ্যাক্টরি যায়। এখন নিশ্চয়ই নন্দা মনে মনে ধন্যবাদ জানায় সুমন্তকে। একটা কাপুরুষের জন্য তার ভাগ্যটা বেজায় ভালো হয়ে গিয়েছে। এরপর যদি শোনে তার প্রাক্তন প্রেমিকটি শুধু কাপুরুষ নয়, একজন চোরও বটে, তাহলে কতটা ঘৃণা ফুটে উঠবে মুখে।
ভাবতে ভাবতেই অস্থির হয়ে ওঠে সুমন্ত। কিছু একটা উপায় বার করতেই হবে এখন, মুক্ত হতে হবে এই অপবাদ থেকে। চড়াং করে একটা আইডিয়া খেলে যায় মাথায়। নন্দাদের মোবাইলে একটা ফোন করলে কেমন হয়? নম্বর তো দিয়েই গিয়েছে, কিন্তু ফোন করে কি বলবে সুমন্ত? যা সত্যি তাই বলবে। সত্যির জোর অনেক। তাতেও যদি নন্দা ভুরু কুঁচকায়, কেন বার করেছো বাক্সটা জিজ্ঞেস করে। যদি সুমন্তকে অপমান করে, মাথা পেতে নেবে। ওর দুর্মূল্য জিনিসগুলো তো বাঁচবে। ফোন স্ট্যান্ডের কাছে গিয়ে রিসিভার তোলে সুমন্ত। ফোনটা ডেড। বিকেলে ডোরবেল বাজল। সুমন্ত দরজা খুলল। জবার পরনে এখন রংচঙে সালোয়ার কামিজ। গম্ভীরভাবে জিজ্ঞেস করল, কি ঠিক করলে? কোনো উত্তর না দিয়ে গোমড়া মুখে দাঁড়িয়ে রইল সুমন্ত। জবা ফের বলল, কারোর সঙ্গে পরামর্শ করলে? কোনো ইয়ার দোস্ত? কি করে করব? ফোনটাও তো ডেড। জবা পায়ে পায়ে চলে গেল গেস্ট রুমে। দেখে নিল বাক্সটা অটুট কিনা। ফিরে এসে বলল, ফোনের লাইনটা আমিই কেটে দিয়ে গিয়েছি, যাতে কারোর সাথে কথা বলতে না পারো। সুমন্ত আক্ষরিক অর্থে হাঁ হয়ে গেল। জবা পাইচারি করতে করতে বলল, একটা কথা জেনে রাখো, তুমি কিন্তু একজন ডেঞ্জারাস মেয়ের পাল্লায় পড়েছ। জন্ম ইস্তক আমি সাউথ ক্যালকাটার জল খাচ্ছি। আমার সঙ্গে চালাকি করার চেষ্টা করো না। এই জিনিসটা তোমাকে ভাঙতেই হবে। নিজেকে গুছিয়ে নিয়ে সুমন্ত এবার একটা সূক্ষ্ম চাল খেলে। আচ্ছা, চুরি যদি করতেই হয়, তোমাকে ভাগ দিতে যাব কোন দুঃখে? হাফ চুরি বলে পুলিশ তো আমাকে হাফ শাস্তি দেবে না? এখানেই তো ভুল করে ফেললে। পার্টনারের সঙ্গে কাজ করার মজাটাই তুমি জানো না। কি মজা শুনি? বাক্স খুলে যা পাওয়া যাবে ভাগ বাটোয়ারা করে লুকিয়ে ফেলতে হবে আজকের মধ্যেই। কাল সকালে যখন কাজে আসবো, দুজনে মিলে হল্লা মাচিয়ে দেব। পালালো পালালো ডাকাত ডাকাত বলে ভর্কি খাইয়ে দেব আশেপাশের লোককে। বলবো বন্দুক চমকে ডাকাতি করে নিয়ে গিয়েছে। আমাদের মধ্যে ষাঁট থাকতে পারে, পাবলিকের মাথাতেও আসবে না। কেন? উফ, তুমি হচ্ছ বাবু বাড়ির লোক আর আমি ঠিকে কাজের মেয়ে। জবাকে ঘুরিয়ে বুঝিয়ে দিল সুমন্ত এখন ওর শ্রেণীর। এইসব খুচরো অপমান এখন গায়ে মাখলে চলবে না। জবাকে যে করেই হোক আটকাতে হবে। সুমন্ত বলল, ডাকাত পড়েছে শুনলেই তো পুলিশ আসবে। তুমি নিজের মুখে স্বীকার করেছো কলকাতা পুলিশের ক্ষমতা। আমি সব দিক ভেবে রেখেছি। আগে শোনো, তারপর বলো প্ল্যানে কোনো খুঁত আছে কিনা। পুলিশ আমাদের ধরে বাড়ির মালিককে ডেকে পাঠাবে। দাদা বৌদি কেমন নরম মনের মানুষ তো আমি জানি। কোর্ট পুলিশের দিকে ওরা ঘেঁষতেও চাইবে না। তাছাড়া দুজনেই তো আমাদের বিশ্বাস করে। থানা থেকে ঠিক ছাড়িয়ে আনবে। প্ল্যানটা মন্দ নয়, তবে আর একটু খতিয়ে দেখা উচিত কোনো ফাঁক থেকে যাচ্ছে কিনা। সুমন্তর অভিনয় এখন বিশ্বাস করে ফেলে জবা। বলে, হ্যাঁ সেই ভালো, তুমি চিন্তা করে নাও, আমি ততক্ষণে সরকার বাড়ির কাজটা সেরে আসি। জবা চলে যাওয়ার মিনিট 5 মধ্যেই বাড়িতে তালা মেরে বেরিয়ে আসে সুমন্ত। বিকাল ফুরিয়ে এখন সন্ধে নেমেছে। রাস্তাঘাট মোটামুটি ফাঁকা। আশেপাশে কোনো টেলিফোন বুথ পেলেই নন্দাদের একটা ফোন করবে সুমন্ত। এছাড়া বাঁচার এবং বাঁচানোর আর কোনো পথ নেই। কিন্তু গেট থেকে ফিটকুড়িও যায়নি, একটা লোক এসে দাঁড়ায় সামনে। বলে, এ ভাই, দেশলাই হবে? সুমন্ত একটু থমকে যায়। সরি দাদা, আমি সিগারেট খাই না। লোকটা প্রায় গায়ের উপর এসে বলে, কি দাদা, ফোন করতে যাচ্ছেন? সুমন্ত পলকে বুঝে যায় লোকটা জবারই রিক্রুট করা, অর্থাৎ নজরবন্দি হয়ে গিয়েছে সুমন্ত। আর কোনো আশা নেই। কর্কশ কণ্ঠে লোকটা ফের বলে, ভালোই ভালোই ফিরে যাও বাড়িতে, আমি জবাকে নিয়ে যাচ্ছি। আধ ঘন্টা পর নন্দাদের ড্রয়িং রুমে এখন 3 জন। জবা, গুন্ডা লোকটা আর সুমন্ত। কাঠের বাক্সটা গুন্ডাটারই হেফাজতে। চাবির গর্তে তার ঢুকিয়ে নানা কসরত করে যাচ্ছে সে। বুদ্ধি করে হাতে আবার গ্লাভসও পড়েছে। সুমন্ত এখন নির্বিকার দর্শক।
বাক্সটা খুলতে না পেরে খুবই অধৈর্য হয়ে উঠছে লোকটা। কখনো সেন্টার টেবিলের ওপর রাখছে বাক্সটা, কখনো বা কোলের ওপর। বিরক্ত হয়ে বলে উঠছে, ওহ, কি জিনিস রে বাবা, কিছুতেই খুলছে না। কত বড় বড় লকার খুলে ফেলছি তার ঘুরিয়ে। জবার দৃষ্টি যেন এক্স-রে, বাক্সের ভিতরটাও বুঝি দেখতে পাচ্ছে। বলছে, মফ চেনটা যদি পাই না, বেচবো না, বিয়ের সময় পরবো, বৌদি দেখে অবাক হয়ে যাবে। এই দুই অপরাধের উপস্থিতিতে সুমন্ত খানিক প্রভাবিত হয়ে পড়ে। তারও যেন মনে হয়, যাক, নন্দার কিছুটা সম্পদ লুট হয়ে যাক, বড্ড বেশি সে পেয়েছে। এমন সময় খুট করে একটা শব্দ হয়। খুলে গিয়েছে লক। গুন্ডার চোখ চকচক করছে। এখনই ডালা না খুলে বাক্সটা নিয়ে রাখল সেন্টার টেবিলে। ওদিকে জবার কোনো সাড়া শব্দ নেই। দম বন্ধ করে অপেক্ষা করছে হয়তো। সুমন্ত এখন গুন্ডা লোকটার আড়ালে। তার কোনো আগ্রহ নেই বাক্সের ভিতর কি আছে না আছে দেখার। সম্ভবত ডালা খুলেছে লোকটাই। বাক্সের দিকে তাকিয়ে বলে উঠল, যা বাবা, এ কি রে মাইরি। এবার সুমন্তকে আসতেই হয় খোলা বাক্সের সামনে। ভিতরের জিনিসগুলো দেখে সেও ভারী অবাক হয়েছে। সবথেকে যেটা আশ্চর্যের, এই জিনিসগুলো তো তার ভীষণ চেনা। চাঁটির শব্দে সম্বিত ফেরে সুমন্তর। মুখ তুলে দেখে জবান নিজের মাথায় হাত বোলাচ্ছে। গুন্ডাটা এইমাত্র তাকে মেরেছে। এখন বলছে, এইসব ক্যাঁচড়া দেখাতে নিয়ে এসছিস আমাকে? রাগে গড়গড় করতে করতে লোকটা হেঁটে যাচ্ছে দরজার দিকে। জবাও যাচ্ছে পিছন পিছন। বলছে, আমি মাইরে কি করে বুঝবো বলো তো, বৌদিটা এরকম ছিটিয়াল। খুব একটা ভুল বলেনি জবা। পাগলি বটে নন্দা। নইলে সুমন্তর লেখা খান কয়েক চিঠি, উপহার দেওয়া বাদামি পেন, মেলা থেকে কিনে দেওয়া ডোকরার লকেট, এমনকি খামচে ধরা টি শার্টের নীল বোতামটা পর্যন্ত যত্নও করে রেখে দিয়েছে এই বাক্সে। ঝগড়ার পরে শার্টের একটা বোতাম না দেখে সুমন্ত ভেবেছিল হয়তো ছিঁড়ে পড়ে গিয়েছে ঘাটের আশেপাশে। জিনিসগুলো উল্টে পাল্টে দেখে ফের বাক্সে রেখে দেয় সুমন্ত। চিন্তা একটাই, বাক্সের লকটা ভেঙে দিয়েছে। এই তুচ্ছ জিনিস কটাই নন্দার মহার্ঘ সুখ ছিনিয়ে নিতে পারে। কেন যে এখনও রেখে দিয়েছে এগুলো। পরের দিন সকালে ঝোলার মধ্যে বাক্সটা নিয়ে বেরিয়ে পড়ল সুমন্ত। লকটা যে করেই হোক সারাতে হবে, তারপর বাক্সটা রেখে দেবে যথাস্থানে। বড় বড় পা ফেলে হেঁটে যায় সুমন্ত। কলকাতার মতো নামি দামি শহরে নিশ্চয়ই দুঃখ গোপন করার নিশ্চিদ্র ব্যবস্থা আছে। আজকের গল্প আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। গল্প পাঠ ভালো লেগে থাকলে যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই। আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হচ্ছি খুব শিগগিরই। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।